হ্যালো ভিউয়ার্স, বার এবং বিজনেস এমসিকিউ প্রিপারেশনে আজকে আমরা সিপিসি সেকশন 24 থেকে আলোচনা করব। আমরা 24 থেকে বেশ কয়েকটা সেকশন আজকে ইম্পর্টেন্ট সেকশন আলোচনা করব, যেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে বার এবং বিজনেস এ। তো প্রথমে আমরা আলোচনা করব সেকশন 24। আপনারা জানেন সেকশন 24 একটা খুবই খুবই আহ, বিখ্যাত এবং কুখ্যাত সেকশন এট দ্য সেম টাইম। কেন আমি এমনটি বললাম বিখ্যাত এবং কুখ্যাত? বিখ্যাত এই কারণে যে এইটা দিয়ে একটা বিচারাধীন সিভিল সুট আপনি এক জেলা থেকে ভিন্ন জেলায় স্থানান্তর করতে পারেন, ট্রান্সফার করে নিতে পারেন, অথবা এক জেলার উম, একাধিক আদালতের মধ্যে এক আদালত থেকে অন্য আদালতে ট্রান্সফার করে নিতে পারেন। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ফেমাস ফর। আর কুখ্যাত কেন এটা? কুখ্যাত হলো এটা, যদি আপনি কখনো আইনজীবী হন তো সবসময় এটা মনে রাখবেন যে এই যে সেকশন 24 নামে এটা কোর্ট কাছারিতে পরিচিত, ব্যাপকভাবে পরিচিত, যে মামলা 24 করেছে, মামলা 24 করেছে। যেমন আমরা ওই 420 বলে একটা জিনিস জানি, প্রতারক অর্থে বুঝিয়ে থাকি 420। ঠিক একইভাবে কোর্ট কাছারিতে এই 24 খুবই একটা কুখ্যাত সেকশন। আপনি এক আদালত থেকে কোনো কারণে মামলাটা বিচারের জন্য অন্য আদালতে আহ, যখন স্থানান্তরের অ্যাপ্লিকেশন দেবেন আদালতে, এই বিচারিক আদালত, যে আদালত থেকে আপনি যে ট্রান্সফার করে চাচ্ছেন, সেই আদালত এটা কখনোই ভালোভাবে মেনে নেবে না। কেন মেনে নেবে না? প্রচলিত অর্থে যখন আপনি 24 এর অ্যাপ্লিকেশন করলেন, তখন ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে একটা প্রতিবেদন চাওয়া হবে, কেন তোমার আদালত থেকে মামলাটা উইথড্র করতে যাচ্ছে, কি সমস্যা। এগুলো দিতে বিচারিক আদালত বিব্রত বোধ করেন। এবং সাধারণত আহ, এই যে যিনি 24 এর অ্যাপ্লিকেশনটা করলেন ডিস্ট্রিক্ট জাজে, যে পক্ষ করলেন, তিনি সাধারণত বিচারিক আদালতের উপর কিছু আহ, দোষারোপ করেন, কিছু অভিযোগ করেন, এটার ভিত্তিতে ভিন্ন আদালতে বিচার তিনি প্রার্থনা করেন। তো এই যে ডিস্ট্রিক্ট জাজের চোখে বিচারিক আদালতকে খারাপ ভাবে উপস্থাপন করা, কোনো বিচারিক আদালত এটা চায় না। তো এই মানে কারণে এটা 24টা খুবই কুখ্যাত সেকশন। এবং যদি আপনার কখনো আইনজীবী হন বা আইন প্র্যাকটিস করেন, দেখবেন যে সাধারণত সিনিয়র লয়াররা বা যাদের প্র্যাকটিস ভালো, তারা কখন 24 এর অ্যাপ্লিকেশনে সাইন করতে চান না, সেটা মুভ করতে চান না। কারণ একবার যদি কেউ 24 এর পিটিশন করেন কোনো আদালত থেকে, সেই আদালত এটা খুব সিরিয়াসলি মাইন্ড করেন এবং তাকে খেয়াল করেন। তো প্র্যাকটিস নাই, শুধু কোর্টে যাওয়া আসা করে, এমন কিছু আইনজীবীর দ্বারা এই 24 এর পিটিশনটা করে থাকে। যাদের প্র্যাকটিস ভালো তারা কখনোই এই রিস্কটা নেন না। তো আপনাদের জন্য উপদেশ, যদি ভবিষ্যতে কখনো এমন আইন পেশা আসেন, তো যতটুকু সম্ভব 24টা পরীক্ষা করতে হবে। কারণ আপনার মক্কেল যাবে, মক্কেল আসবে, কিন্তু ওই 3 বছর, আদালত সাধারণত 3 বছর থাকে, 2 বছরের বেশি থাকে, এই সময়টা কিন্তু আপনার প্রফেশনাল ক্ষতি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই যতটুকু সম্ভব এটা পরিহার করে চলবেন। তো যাই হোক, এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হলো যে একটা দেওয়ানি মামলার এক জেলা থেকে ভিন্ন জেলায় স্থানান্তরের আহ, ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? উত্তর হলো হাইকোর্ট ডিভিশন। তাহলে আপনি যদি উম, সিরাজগঞ্জের মামলা নাটোরে নিয়ে যেতে চান, রংপুরের মামলা লালমনিরহাটে নিয়ে যেতে চান, অথবা দিনাজপুরে নিতে চান, তাহলে এখানে আপনাকে হাইকোর্ট ডিভিশনে এই অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হবে যখন আপনি ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চাইবেন। আর উইদিন দ্য ডিস্ট্রিক্ট যদি আপনি এক আদালত থেকে ভিন্ন আদালতে স্থানান্তর প্রেয়ার দেন, তাহলে আপনাকে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে দিতে হবে। তাহলে এই প্রশ্নটা, প্রথম প্রশ্নটা এইভাবে আসতে পারে সেকশন 24 থেকে, যে কোন আদালতের মামলা স্থানান্তরের ক্ষমতা রয়েছে? উত্তর হলো হাইকোর্ট ডিভিশনের এবং ডিস্ট্রিক্ট জাজের, এই দুই আদালতের মামলা স্থানান্তরের ক্ষমতা রয়েছে। দ্বিতীয়ত, এটা কিভাবে হবে স্থানান্তরটা? দুইটা জিনিস হবে, স্বপ্রণোদিত ভাবে, অর্থাৎ আদালত নিজেই, অথবা অন দা বেসিস অফ অ্যাপ্লিকেশন। স্বপ্রণোদিত ভাবে কিভাবে? ডিস্ট্রিক্ট জাজ তার উম, স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে যে সিভিল কোড গুলো আছে, সেই সিভিল কোডের কোনো একটা মামলা ভিন্ন একটা মামলায় ট্রান্সফার করে দিতে পারেন। এটা হলো স্বপ্রণোদিত। আর অন দা বেসিস অফ অ্যাপ্লিকেশন কোনটা? সেটা হলো পার্টিদের, অর্থাৎ মামলার বাদী বিবাদের কারো একজনের দরখাস্তের প্রেক্ষিতে এটা করতে পারে। তো তৃতীয়ত হলো যে এই যে ট্রান্সফার করে আদালত কি করতে পারে? ট্রান্সফার করে, অর্থাৎ
এটা মামলা হতে পারে, এটা আপিল হতে পারে, অথবা এটা কোনো বিচারিক কার্যধারা হতে পারে। মামলা মানে তো আপনারা বোঝেন যে দ্য প্রসিডিংস হুইচ হ্যাজ বিন স্টার্টেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেন, এটাকে মামলা বলে বা সিভিল সুট বলে। আপিল তো আপনারা বোঝেন যে এই মামলায় প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা কেউ যদি সংক্ষুব্ধ হয়ে এইটা পরিবর্তনের জন্য প্রার্থনা নিয়ে আসেন উচ্চতর আদালতে, সেটাকে বলা হচ্ছে আপিল। আর জুডিশিয়াল প্রসিডিং, সেটা সানি কেস হতে পারে, মিস কেস হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পরিচিত, অর্থাৎ পিটিশন, মিস পিটিশন হতে পারে। এগুলোকে বলা হচ্ছে সুট, অ্যাপিল অ্যান্ড আদার প্রসিডিং। তো ডিস্ট্রিক্ট জাজ বা হাইকোর্ট ডিভিশন স্বপ্রণোদিত ভাবে অথবা অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন অফ দ্য পার্টিস, যখন একটা মোকদ্দমা এক জেলা থেকে ভিন্ন জেলায় বা এক জেলার এক আদালত থেকে ভিন্ন জেলায় স্থানান্তর করেন, করে যে আদালত স্থানান্তর করলেন অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ, তিনি নিজে এটার বিচার করতে পারেন, অথবা বিচারের জন্য সমকর্তৃত্ব সম্পন্ন আদালতে প্রেরণ করতে পারেন, অথবা যে আদালত থেকে মামলাটি উত্তোলন করা হয়েছিল বা আপিলটি উত্তোলন করা হয়েছিল বা বিচারিক কার্যধারা উত্তোলন করা হয়েছিল, সেই আদালতে আবার পাঠাতে পারেন। তো এই সেকশনটা মুখস্থ রাখতে হবে, এটা নানাভাবে এই কোশ্চেন আসতে পারে এবং খুবই খুবই প্র্যাকটিক্যাল সেকশন। যেমন 2012 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল যে এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? ক, সংশ্লিষ্ট জেলা জজ। খ, সংশ্লিষ্ট বিচারিক আদালত। গ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। ঘ, হাইকোর্ট বিভাগ। উত্তর হলো হাইকোর্ট বিভাগ, যেহেতু ডিস্ট্রিক্ট চেঞ্জ হচ্ছে। আবার এখান থেকে আরো প্রশ্ন আসতে পারেন যে নিচের কোন ধারা অনুসারে মামলার স্থানান্তর হয়? উত্তর হলো সেকশন 24। আবার প্রশ্ন আসতে পারে 24 ধারায় মামলা স্থানান্তরের আদেশ দিয়ে আদালত কি করতে পারে? ওই যে তিনটা কাজ, নিজে বিচার করতে পারেন, বা অন্য কোনো সমকর্তৃত্ব সম্পন্ন আদালতে প্রেরণ করতে পারেন, অথবা যে আদালত থেকে উত্তোলন করা হয়েছিল আবার সেই আদালতে প্রেরণ করতে পারেন। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকশন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, এটা দাগ দিয়ে রাখবেন। এরপরে হলো সেকশন 26। এখানে মামলা দায়ের সম্পর্কে বলা হয়েছে। একটু আগে যেটা রেফারেন্স দিয়েছিলাম যে এভরি সিভিল সুট শ্যাল বি স্টার্টেড উইথ দ্য প্রেজেন্টেশন অফ প্লেন। প্রত্যেকটা মামলা যে বিচারিক কার্যধারা আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয় সেটাকে বলা হচ্ছে সুট। যে বিচারিক কার্যধারা আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয় সেটাকে বলা হচ্ছে সুট। তাহলে সেকশন 26-এ সম্প্রতি আরেকটা পরিবর্তন আনা হয়েছে এই এবছরে 2025 সালে। সেটা হলো যে এভরি ফ্যাক্টস stated in the plaint shall be proved by affidavit। এটা নতুন সংযোজন, অর্থাৎ আর্জি বর্ণিত সকল ঘটনা আপনার প্রমাণ করতে হবে কি দিয়ে? এফিডেভিট দিয়ে, এটা মনে রাখতে হবে। তো সেকশন 26 থেকে আরো প্রশ্ন আসতে পারে সিভিল সুট কিভাবে দায়ের হয়? উত্তর হলো আর্জি দাখিলের মাধ্যমে। আর্জি কিসের উপর মুসাবিদা করতে হয়? উত্তর হলো জলছাপযুক্ত পেপারের উপর, অর্থাৎ ওয়াটারমার্ক পেপার, লোকালি নোন অ্যাজ কার্টিস পেপার, অথবা নীল ডেমি, অথবা পাই, এগুলোর উপর। তো কোর্ট কাছারিতে সাধারণত কার্টিস পেপারটা এবং নীল ডেমিটাই ব্যবহৃত হয়। আর্জি কার উপর উপস্থাপন করতে হয়? সরি, আর্জি কার নিকট উপস্থাপন করতে হয়? আর্জি কোর্টের সেরেস্তাদের নিকট উপস্থাপন করতে হয়। ওকে। এরপরে আসেন সেকশন 30। এখানে ডিসকাভারি ইন্সপেকশনের কথা বলা হয়েছে। এটা সিভিল কোর্টের খুবই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত উম, একটা বিষয়। প্রত্যেকটা সিভিল মামলা আপনি যদি রেকর্ড পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যে রেকর্ডটা ফিক্স করা হয়েছে ফর স্টেপস টেকিং আন্ডার সেকশন 30, অর্থাৎ 30 ধারার তদবিরের জন্য ফিক্স করা হয়। ইচ এন্ড এভরি সিভিল সুটস অবধারিত ভাবে এই একটা স্টেজ মেনটেন করা হয়, কিন্তু এই স্টেজে খুব রেয়ারলি আইনজীবীরা স্টেপস নেয়। এই 30 ধারার তদবিরে গিয়ে কখনো কখনো এখানে বেশ কিছু বিষয় আছে, তার মধ্যে হলো একটা হলো ইন্টারোগেটিভ, প্রশ্নমালা, ইন্টারোগেটিভ দেয়। বাদীও দিতে পারে, বিবাদীও দিতে পারে। বিবাদী বাদীকে ইন্টারোগেটিভ দিতে পারে। ইন্টারোগেটিভ জিনিসটা কি? যেমন ধরেন বিবাদী জবাব দাখিল করে বলছে যে এই বাদীর মোকদ্দমাটা পক্ষদোষে বাড়িত, এই ধরনের একটা মন্তব্য তিনি রিটেন স্টেটমেন্টে করেছেন। তখন এই 30 ধারার তদবিরে বাদী কি করবে? একটা ইন্টারোগেটিভ দেবে, দুইটা তিনটা প্রশ্ন লিখে আহ আদালতের কাছে দিবে, যে আদালত যেন বিবাদীকে নির্দেশ দেন এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
কিভাবে দেবে? যেমন ধরেন বলে যে জবাবের এত নম্বর দফায় বিবাদী বলছে মোকদ্দমাটা পক্ষদোষী বাড়িত, তাহলে আদালত যেন বিবাদীকে এই নির্দেশ দেন যে এখানে আহ কারা কারা প্রয়োজনীয় পক্ষ, তাদের নাম ধাম কি। দ্বিতীয়ত, এদের মধ্যে কোনো নাবালক আছে কিনা, নাবালক থাকলে কারা কারা নাবালক। এই ধরনের প্রশ্ন লিখে জমা দাও, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ। এটা আহ, বিবাদীও করতে পারে, বাদীও করতে পারে, একে অন্যের প্রতি করবে। হয়তো বিবাদী একটা ইন্টারোগেটিভ দিয়ে বললো যে আমি এই দলিলটা উপস্থাপন করছি, এটা আপনি স্বীকার করেন কিনা। তো এই ধরনের নানাভাবে আসতে পারে। তাহলে এই যে ইন্টারোগেটিভ দেওয়ার জন্য, দলিল স্বীকার করার জন্য, বা সাক্ষ্য উপস্থাপনের জন্য, বা কোনো কিছু উদ্ঘাটন, পরিদর্শন, ইম্পাউন্ডিং ইত্যাদি আদেশ দিতে পারেন এই ধারায়। সাক্ষ্য দেওয়ার জন্য, কোনো সাক্ষীকে হাজির হওয়ার জন্য, বা কোনো দলিল উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ দিতে পারেন এই ধারার অধীনে। এই ধারার আদেশ পালনে আহ, বাধ্য করার জন্য আহ, আদালত বলতে পারেন আহ, যে ঠিক আছে, আপনি এটা চাচ্ছেন, আপনি এটা হলফনামা দিয়ে আমার কাছে অ্যাপ্লিকেশন করেন। হাওয়ার এটা আমি শুরুতে বলছি যে এই 30 ধারার খুবই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত একটা স্টেজ। এটা সাধারণত কোর্ট কাছারিতে তেমন করা হয়নি, করা হলে শুধুমাত্র ওই ইন্টারোগেটিভ জন্য করা হয়, কিন্তু আরো নানাভাবে হতে পারে। যেমন দলিল ইম্পাউন্ডিং এর কথা বললাম, ইম্পাউন্ডিং হলো জিনিসটা, একটু শুনে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। ইম্পাউন্ডিং জিনিসটাকে বলা হচ্ছে, আপনি একটা দলিল উপস্থাপন করছেন, সেই দলিলটা রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী বা স্ট্যাম্প অ্যাক্টের বিধান অনুযায়ী আপনার 300 টাকার স্ট্যাম্পে লিখতে হয়, কিন্তু আপনি 200 টাকার স্ট্যাম্পে লিখছেন বা 100 টাকার স্ট্যাম্পে লিখছেন। তখন আদালত এটা সাক্ষী গ্রহণ করবে না, এটার এভিডেন্সিয়াল ভ্যালু থাকবে না। তখন কি হবে? এটা আদালত বলবে যে এটা রিকোয়ার্ড স্ট্যাম্প নেই, এটার এভিডেন্সিয়াল ভ্যালু নেই। তখন যদি আপনি এটাকে সাক্ষ্যগত মূল্য আনতে চান এই দলিলটার, তখন ওই যে লেস কোর্ট ফি যেটা থাকবে, যেমন ধরেন 300 টাকার স্ট্যাম্প 200 টাকা লেখা হয়েছে, সেখানে 100 টাকা লেস আছে, তখন এটা 10 গুণ, অর্থাৎ 1,000 টাকা পেনাল্টি দিয়ে আদালতে দাখিল করলে তখন আদালত এই ডকুমেন্টের এভিডেন্সিয়াল ভ্যালু দেবে। এই প্রসেসটার নাম হলো ইম্পাউন্ডিং। তাহলে সেকশন 30 থেকে প্রশ্ন আসতে পারে যে ইন্টারোগেটিভ, ইন্সপেকশন, ডিসকাভারি এগুলো কোন ধারায় বলা হয়েছে? সেকশন 30, সেকশন 30। ওকে, 30 ধারার তদবির কি? একটু আগে বলছি যে সিভিল সুটের একটি গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত একটা স্টেজ। 30 ধারার তদবিরে নিচের কোন কাজটি করা হয়? তখন উত্তর হবে প্রশ্নমালার জবাব দেওয়ার জন্য, দলিল স্বীকার করার জন্য, দলিল উপস্থাপনের জন্য, দলিল পরিদর্শনের জন্য আদালতে আবেদন করা যায়। দলিল পরিদর্শন কিরকম? যেমন ধরেন বাদী একটা আর্জির সমর্থনে ফিরিস্তি যুগে একটা দলিলের উল্লেখ করছে, কিন্তু সেই দলিলের কপি দেয়নি, বা আরজিতে আইটেম হিসেবে কোনো নাম্বার দেয়নি। তখন বিবাদী জবাব দেওয়ার আগেই আদালতে এরকম ইন্টারোগেটিভ একটা পিটিশন দিতে পারে যে স্যার, আপনি বাদীকে বলুন তার আরজির 5 নম্বর দফায় এরকম একটা দলিলের বিষয়ে উল্লেখ করছে, কিন্তু সেই দলিল তিনি ফিরিস্তিতে দেননি, বা তিনি এর কোনো কপিও আদালতে দাখিল করেননি। তাহলে তাকে দলিলটা উপস্থাপন করতে বলুন, আমি এটা দিই। এটাকে বলা হচ্ছে পরিদর্শন। এরপর আসেন সেকশন 32। এখানে বলা হয়েছে এই যে 30 ধারার সিভিল কোডের একটা যে বিশাল পাওয়ার দেওয়া হলো, যে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিতে পারবে, যে কোনো ব্যক্তিকে দলিল উপস্থাপনের নির্দেশ দিতে পারবে, মামলার পক্ষদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, দলিল উপস্থাপনের নির্দেশ দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে সেকশন 30-তে। সেই ক্ষমতা অনুসারে সিভিল কোর্ট যদি মামলার কোনো পক্ষকে অথবা অন্য কোনো যে কোনো ব্যক্তি, আদার দেন দ্য পার্টিস, যে কোনো কর্তৃপক্ষকে কোন একটা নির্দেশ দিলেন, আহ, সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিলেন, দলিল উপস্থাপনের নির্দেশ দিলেন, কোনো সরকারি অফিসকে, সাব রেজিস্ট্রি অফিসকে, হুইচেভার ইট মে বি, কিন্তু তারা যদি সেই নির্দেশটা প্রতিপালন না করে, ভায়োলেট করে, তাহলে আদালত প্রথমত তাকে আদালতে উপস্থাপিত মানে ইয়ে, উপস্থিত হওয়ার জন্য বাধ্য করতে পারে। যে দলিলটা উপস্থাপন করতে বলছে সেটা আনার জন্য তাকে বাধ্য করতে পারে, সাক্ষ্য দেওয়ার জন্য বললে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারে। এগুলো পাশাপাশি কিভাবে করবে? যেমন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে, তার সম্পত্তি ক্রয় করতে পারবে, এবং পাশাপাশি তাকে 500 টাকা জরিমানাও করতে পারে। এবং এই জরিমানা যদি সে
না দেয় তাহলে তাকে সিভিল জেলও আটক রাখতে পারবে। এই সেকশন 30 এবং 32 সিভিল কোর্টের ব্যাপক ক্ষমতার নির্দেশক। এখান থেকে সিভিল কোর্ট তার পাওয়ারটা এক্সারসাইজ করে, সেকশন 30 এবং 32। তাহলে 32 থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে যে 30 ধারার বিধান অনুসারে যে ব্যক্তির প্রতি আদালত নির্দেশ দিয়েছে উপস্থিত হওয়ার জন্য, অর্থাৎ সমন জারি করেছে, অথবা তাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য দলিল উপস্থাপন করার জন্য বলেছে, এটা তাকে বাধ্য করতে পারবে। বাধ্য কিভাবে করতে পারবে? গ্রেপ্তারি পরোয়ানা জারি করে করতে পারবে। বাধ্য কিভাবে করতে পারবে? তার সম্পত্তি ক্রয় করে করতে পারবে, বিক্রয় করতে পারবে, তাকে জরিমানা করতে পারবে। এরকম নানা ধরনের বিষয়গুলো দিয়ে সেকশন 32-তে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এরপর হলো 33, রায় ও ডিক্রি। আদালত উভয় পক্ষকে শোনার পর রায় ঘোষণা করবেন এবং সেই রায়ের প্রেক্ষিতে একটি ডিক্রি হবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন ধারার বিধান অনুযায়ী আদালত রায় প্রকাশ করেন? উত্তর হলো সেকশন 33। কোন ধারার বিধান অনুযায়ী ডিক্রি প্রস্তুত করেন? সেকশন 33। প্রশ্ন আসতে পারে রায় বা ডিক্রির কোনটি আগে, অর্থাৎ রায় আগে হবে পরে ডিক্রি প্রস্তুত হবে। এরপর আসতে পারে যে ডিক্রি কি ধরনের পেপারে ড্র করা হয়? এটা প্লেন পেপারে ড্র করা হয়। প্রশ্ন আসতে পারে ডিক্রি কোন ধরনের মামলার ডিক্রি স্ট্যাম্প পেপারে ড্র করতে হয়? এটা হলো শুধুমাত্র বন্টন মামলার ডিক্রি, একমাত্র এক্সেপশন। বন্টন মামলার ডিক্রি স্ট্যাম্প পেপারে ড্র করতে হয়। প্রশ্ন আসতে পারে রায়ের কতদিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়? উত্তর হলো 7 দিনের মধ্যে। এরপর আসেন অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন, সেটা হলো 34। সেকশন 34 সিপিসিতে বলা হয়েছে কেউ যদি টাকার মামলা করে, সে টাকার মামলা করার ক্ষেত্রে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা, অথবা আদালত যে পরিমাণ নির্ধারণ করবেন, বিবাদীর উপর বিবাদীকে নির্দেশ দেবেন যে এই টাকাটা পাওনা, আপনার পাওনা হয়েছে, আপনার বাদীকে দিতে হবে, সেই পরিমাণ টাকার উপর সুদ নির্ধারণ করতে পারেন, সুদের আদেশও দিতে পারেন। সুদের আদেশটা মামলা দায়েরের তারিখ থেকে ডিক্রি প্রদানের তারিখ পর্যন্ত দিতে পারেন, বা কখনো কখনো মামলা দায়েরের পূর্ববর্তী কোনো সময়ের জন্য দিতে পারেন। আর এইটা যদি রায়ে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে যে আদালত এই সুদ দেওয়ার বিষয়টাকে রিফিউজ করছে। ওকে। আর প্রশ্ন আসতে পারে যে টাকার মামলায় আদালত কি পরিমাণ সুদ নির্ধারণ করতে পারেন? উত্তর হলো নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে এটা হবে যৌক্তিক ভাবে। আরেকটা যে সেকশন আমরা আলোচনা করবো, সেকশন 35, এটা খরচা প্রদান। অর্থাৎ প্রত্যেকটা সিভিল মামলায় অবশ্যই আদালত খরচা নির্ধারণ করবেন। সেটা বাদী পক্ষেরও জন্য খরচা নির্ধারণ করতে পারেন, বিবাদী পক্ষেরও খরচা নির্ধারণ করতে পারেন। সেটা কিরকম? যে বাদী যদি একটা ফলস ফ্রিভুলাস মামলা করে তাহলে বিবাদীকে নির্দেশ দিবেন যে আপনি যেহেতু মিথ্যা মামলা করছেন তাহলে বিবাদীকে একটা ক্ষতিপূরণ দেন। ঠিক তেমনি ভাবে বিবাদী যদি উইদাউট হ্যাভিং সাফিসিয়েন্ট গ্রাউন্ড যদি মামলায় কন্টেস্ট করে তাহলে তাকেও একটা খরচা বাদীকে, এই যে মামলা দাখিল করলো, উকিল নিয়োগ করলো, মামলা পরিচালনা করলো, এর জন্য যে খরচটা আছে এই ধরনের একটা খরচ দেওয়ার জন্য বিবাদীকে নির্দেশ দিতে পারবেন। কিন্তু বাস্তবে বাংলাদেশ খুব রেয়ার হয়, এটার প্র্যাকটিস নেই। অথচ সেকশন 35-এ বলা হয়েছিল যে আদালত অবশ্যই খরচা দেবেন, যদি খরচা কোনো কারণে নির্ধারণ না করেন তাহলে কেন করলেন না তাকে রায়ে বলতে হবে। কিন্তু এটার প্রচলন বাস্তবে নাই। তবে পরীক্ষার জন্য আপনার কাজে লাগবে, বা পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে আদালত যদি কারো উপর খরচা উম, দেন কোনো মামলায়, তাহলে কত পার্সেন্ট সুদের নির্দেশ দিতে পারবে। পরীক্ষা পাশের জন্য আপনাকে এটা মনে রাখতে হবে 6%। ওকে। সেকশন 35-এ যেটা বলা হয়েছে, মামলায় খরচা প্রদান আদালতের সুবিবেচনা প্রসূত ক্ষমতা। ওকে, ডিসক্রিশনারি পাওয়ার। এই জন্য আদালত সবসময় দেন না। এবং খরচার আদেশ দিলে আদালত সেই খরচা কে দিবে, কোন সম্পত্তি থেকে কি পরিমাণে আদায় হবে তা বলে দিতে পারবে। অর্থাৎ মামলায় খরচা না দিলে আদেশে তার কারণ দর্শাবেন, যেটা আমি একটু আগে বললাম যে রায়ে তাকে কারণ দর্শাতে হবে যে কেন তিনি খরচার আদেশটা দিলেন না। ওকে। খরচার উপর শতকরা 6 ভাগ হারে বছরে সুদ প্রদানের নির্দেশ দিতে পারবেন। তো বাদল ল একাডেমির পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা। আপনি এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা ভবিষ্যতে ভালো আইনজীবী হওয়ার জন্য আমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং আপনার অনলাইন প্রিপারেশন যদি আপনি নিতে চান তাহলে আমাদের কাছে 4000 কোশ্চেন আছে, সেগুলোর উপর আপনি ঘরে বসেই
পরীক্ষা দিতে পারেন। থ্যাংক ইউ অ্যাগেইন ফর ওয়াচিং দিস ভিডিও অন বিহাফ অফ বাদল একাডেমি।